আইসে পড়লাম এই বক 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 করার জন্য আইসে পড়লাম। তো বক বক করতে হলে যে বিষয়টা সেটা হলো প্রথম যেটা এই এই ক্যামেরা ওপেন করার পরে যেটা মনে হলো সেটা হলো উম, দাঁতের অবস্থা। এই দাঁতের যে বিষয়টা আছে এটা হলো দাঁতগুলো ভালো আছে, আর এই দাঁতগুলো বেশি দিন যে ভালো থাকবে তা না। বেশি দিন দাঁত বেশি দিন ভালো থাকবে না। আর দাঁতের আরেকটা ব্যাপার হলো যে দাঁতের আমার শরীরে যত কিছু আছে আর কি, মানে আর্থিক জিনিস, টাকা পয়সার জিনিস, তার মধ্যে সবচেয়ে বেশি ইনভেস্ট হলো আমার এই দাঁতের ভিতরে। অনেক কাজ করা আছে আমার দাঁতের ভিতরে। তো এখন ওই ব্রাশ দিয়ে বেশি খুব একটা চাপ দিয়ে ব্রাশ করা যায় না। আগে ওই স্কেলিং করাইতাম, এখন তো স্কেলিংও করানো যায় না, কারণ এখন ওই ম্যানুয়াল স্কেলিংটা নাই দাঁতের। মানে দাঁত পরিষ্কার করতে আগে হাত দিয়ে ওই সুন্দর করে আস্তে 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 দাঁতের দাগগুলো পরিষ্কার করে দিত। মানে তখনও মেশিন ছিল, কিন্তু ছিল, মানে তখন ওই দাঁতের ডাক্তারদের দোকানে হাতে কাজ করার মতো দু একজন পাওয়া যেত, আমি তাদের দিয়ে দাঁত এই পরিষ্কার করাইতাম। এখন তো করে মেশিন দিয়ে, এখন তখনও মেশিন ছিল, এখন মানে মেশিন ছাড়া আর হাতে কেউ করে না। যার জন্য ওই মেশিনের চাপে, ওই মোটরের চাপে ঘষায় দাঁত ব্যথা হয়ে যায়। দাঁতের দাঁতের আমি দেখছি, খেয়াল করে দাঁতের আরও ক্ষতি হয়। তো এই এত কাছে থেকে কথা বলতে গেলে দাঁতের দাঁত তো সামনে চলে আসে, দাঁত দেখা যায়, এই জন্য একটু খারাপ লাগে। আর চা কফি ইত্যাদি কারণে, কোক ইত্যাদি কারণে দাঁত পরিষ্কার রাখা একটু কঠিনই। যাই হোক, তো এই দাঁতের যে দেখতে খারাপ, এইটাকে অতিক্রম করে ফেলায় আমার এই বকবকের আগ্রহ। বকবক এমন একটা নেশা যে এটা থেকে দূরে থাকা যায় না। দূরে থাকা না যাওয়ার কারণ হলো এই যে বকবক করতেছি, এর মধ্যে এমন অনেক কথা বলে ফেলি কিংবা আমি বলি যেটা পরবর্তীতে ঘটে। তো এটা অনেকে খেয়াল করে, কেউ খেয়াল করে, কেউ করে না। তাতে আমি তার জন্য কারো খেয়াল করা না করার জন্য ভিডিও করি না, আমি আমার জন্যই করি। এবং একটা সময় মনে করেন আজকে আমি এই ভিডিও করতেছি, আজকে যে কথাটা বললাম এটা যদি 10 দিন পরে দেখা যায় ঘটে গেল, তাহলে নিজের কাছেই অনেক আনন্দ লাগে। এটা অনেকে খেয়াল রাখে না, কেউই খেয়াল রাখে না, কারণ আমার তো এই ভিডিও তো ভিউ হয় খুবই কম। আমার ভিডিও 1000 2000 ভিউ হয়, আর নর্মাল ভিডিও 200 300 400 ভিউ হয়। ভিউ, লাইক, কমেন্টস এগুলো তো একটা জটিল জিনিস। আজকে ফেসবুকে একটা পোস্ট করছি, সেটা হলো যে এই যে মাজার ভাঙতেছে, আবার সমুদ্র সৈকতে একটা মেয়ে লাঞ্ছিত হইল, আর আরেকটা কী নিয়ে যেন, তার বিষয়টা এরকম যে এটা কেউই এটাকে এই থিমটা বুঝতে পারবে না। আমি বলছি যে এই জন্যে দেই আর আওয়ামী লীগ দেই, কয় যে পড়ব আর কি, আমি কয় যে দিয়ে লিখি এটা। মানে একটা বাক্য লিখবো, তার আগে কয় যে শব্দটা দিয়ে নিই। কয় যে হচ্ছে শিরোনাম এই ইসের লেখার। আগে একসময় লিখতাম হলো কথার কথা মাথার কথা, এখন লিখি হলো কয় যে দিয়ে, কারণ কথার মাথা মাথার কথাটা অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছিল। এটা তো আমি চাই না যে আমার এটা জনপ্রিয় হোক, কিংবা এই ফেসবুক কিংবা ইউটিউব থেকে এর একটা রেজাল্ট আসুক মানুষের কাছ থেকে, এটা আমি কোনোভাবেই চাই না। আর এখানে যেহেতু আয় রোজগারের কোনো ব্যাপার নাই, এখানে কোনো মানে পার্সোনালিটি
ডেভেলপের কোনো ব্যাপার নাই, আমার নেই অন্তত। সেহেতু এটা আমি নিতান্তই বকবক করি। আর এই বকবকের এর খুব বড় একটা শান্তি হয় নিজের কাছে, যখন নিজে আমি আজকে একটা কথা বললাম, সেটা দেখা গেল যে পরবর্তীতে সেই ঘটনাটা ঘটে এবং শুধু ঘটেই না, যা বলি ঠিক তাই ঘটে। সেটা কেউ খেয়াল করলেও ভালো, না করলেও ভালো। আমি তো জানি যে আমি এটা বলছি, কিংবা ওইটার অন রেকর্ড আছে। তো আজকে একটা ভবিষ্যৎবাণীর মতো করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে ক্রিকেটের একটা অসাধারণ টিম এখন আছে বাংলাদেশে। এটা ভারতে গেছে। এখন তো ক্রিকেটে সমানে জুয়া চলে, মানে প্রতি বলে বলে জুয়া। ক্রিকেটের জুয়াটা এত সর্বগ্রাসী, এত ব্যাপক আকার ধারণ করছে এটা, যে এর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডের জুয়া। অর্থাৎ প্রথম থেকে শুরু করেই যে মনে করেন যে টসে জিতবে কে, এই ব্যাপারে বাজি ধরা। তারপরে টসে জিতলে পরে ব্যাটিং নেবে না ফিল্ডিং নেবে, এই ব্যাপারে বাজি ধরা। তারপরে ওপেনিং করবে কে, এই ব্যাপারে বাজি ধরা। ওপেনিং কত রান করবে, কিংবা কত রানের মধ্যে আউট হবে, এই ব্যাপারে বাজি ধরে। কে বোলিং করবে ফার্স্টে, এটা বাজি ধরে। এরকম মানে প্রত্যেকটা স্তরে স্তরে এর জুয়া, এই জুয়াটা এর সাথে জড়িত। তো সেটা নিয়ে আমি প্রথম দিকে আগে এই পোস্টগুলো দিতাম। তারপরে দেখলাম যে ক্রিকেট আসলে ক্রিকেট খেলা যারা বোঝে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই, তারা জয় ছাড়া আসলে কিছু তারা কামনা করে না। জয় পেতে হবে, জয় হলে আছে, জয় না হলে নাই। জয় হলো না, জয় পেলাম না, কিন্তু একজন ক্রিকেটার ভালো খেললো, এই ব্যাপারে আমরা কখনো কোনো আগ্রহ দেখাই না। শেষ পর্যন্ত আমরা চাই একটা জয় আসবে। এখন ভারতে যে বাংলাদেশের আছে, ক্রিকেট খেলা আছে, জাতীয় দলের এই প্লেয়ারগুলো সম্ভবত চলে গেছে, আজকে অথবা কালকে যাবে। তো এটা নিয়ে যে কথা, সেটা হলো যে আমার যে ক্রিকেট নিয়ে আমি যেটা ভাবতেছি, সেটা হলো যে কয়েকজন প্লেয়ার ভারতে যে ইনজুরিতে পড়বে, সেই ইনজুরিটা খেলার রেজাল্টের উপর প্রভাব ফেলবে, এক। আর 2 নম্বর, ক্রিকেটের যেটা মনে হচ্ছে আমার, এখানে এই ক্রিকেটের যে খেলাগুলো হবে, সেই খেলাগুলোর মধ্যে আম্পায়ারিং নিয়ে একটা বিরাট সমস্যা হবে। আম্পায়ারিংটা প্রশ্নের সম্মুখীন হবে। এরকম এই যে আমি বললাম যে কয়েকজন প্লেয়ার ইনজুরিতে পড়বে, বা এই যে পাকিস্তানে গেছে, পাকিস্তানে কিন্তু খুব বেশি কেউ ইনজুরিতে পড়ে নাই, এবং ইনজুরির জন্য খেলার রেজাল্ট কিন্তু কোনো হেরফের হয় নাই। কিন্তু ভারতে যে খুব মানে প্রয়োজনীয় প্লেয়ার যারা, সবাই প্রয়োজনীয় যারা গেছে, কিন্তু তার মধ্যে আছে খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে, যাদের যারা অনুপস্থিত থাকলে বিশেষ করে টেস্টের রেজাল্ট মানে পরিবর্তন হয়ে যেতে পারে। তো ইনজুরি হলে তো আর কারো কিছু করার থাকে না। এটা হচ্ছে জুয়ার এমন একটা স্তর যে যদি কেউ নিজের শরীরে আঘাত পেয়ে খেলার অনুপযুক্ত হয়, তাহলে তো আর তাকে নিয়ে কোনো সন্দেহ থাকে না। ধরে নেওয়া হয় যে কেউ তো আর ইনজুরি নিজে নিজে হইতে চায় না। যার জন্যে আমি এরকম ভাবতেছি আর কি, যে ক্রিকেটটা হয়তো এরকম হইতে পারে, এবং খুব সুন্দর, খুব যে পরিচ্ছন্ন ক্রিকেট হবে এইবার ভারতে, এটা আশা করতেছি না আমি। এবং আপনারা কী করবেন সেটা আপনার ব্যাপার, যারা শুনতেছেন। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হলো যে এটা ক্রিকেটটা এবারকার ক্রিকেটটা একটু জটিল হবে।
আর ভারতে তো ব্যাপক সমস্যা চলতেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তো উনি তো মুখ্যমন্ত্রী ভারতের। তো বিভিন্ন রাজ্য আছে ভারতের। সেই ভারতের একটা রাজ্যে, এই আমাদের সাথেই যে রাজ্যটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন ডাক্তার ধর্ষিত হওয়ার কারণে পুরো রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে। এই আন্দোলনের প্রেক্ষাপটে এখন যে জায়গাটা বাজছে সেটা হলো এই অনলাইনের ব্যাপার। সেটাও এই অনলাইন বিষয়ক জটিলতা। এখন যারা শিক্ষানবিশ ডাক্তার, অর্থাৎ ইন্টার্নি ডাক্তার যারা, তাদের সাথে আলোচনা করতে চাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ডাক্তার এটা বসতে চায় না। বসতে চায়, কিন্তু তারা চায় যে এটা লাইভ করার সুযোগ দিতে হবে। এটা লাইভ থাকতে হবে, কারণ লাইভ না থাকলে পরে এটাকে এডিট করা যায়। আর মমতা এটাকে চাচ্ছে না। এই যেমন আমি বললাম মমতা, তিনি একজন ভারতের একজন মুখ্যমন্ত্রী, তাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বলা উচিত। কিন্তু কথা বলতে যেয়ে যদি আমি তার নাম বলে ফেলি, এটার মধ্যে কিন্তু কোনো বেয়াদবি ধরলে কিন্তু এটা কথা বলা কিন্তু খুব মুশকিল। আমাদের দেশের নেতা নেত্রীরাও আছে, তাদের নামের তো বিরাট বহর। তাদের নাম বলতে গেলে মাননীয় ইত্যাদি ইত্যাদি বলতে হয়, যার জন্য তাদের নিয়ে আলোচনাও তেমন একটা করতে চাই না আমি। আর যদি এটা না বলি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ করে শেখ হাসিনার নাম যদি ঠিকমতো না বলি তাহলে পরে সে মাইন্ড করবে। আর যে বিএনপি করে আমি যদি খালেদা জিয়ার নাম ঠিকমতো না বলি, খালি খালেদা কিংবা খালি হাসিনা বলি, তাহলে তারা মানে এক পক্ষ আরেক পক্ষ এরকম প্রত্যেক পক্ষই মাইন্ড করবে। আর দেশের রাজনৈতিক কথা বলতে গেলে এক পর কথাটা তো একদিক যাবেই। তখন তো খুঁজতে শুরু করে যে আমি যে বলতেছে সে কোন দল করে। সে যে কোনো, যেমন এই যে আমি কথা বলতেছি, এই কথা তো আমি বলতেছি বিনা পয়সায় নিজের বকবগানি করার জন্য। এখন এটাকে কেউ মনে করতে পারবে যে এটা একটা রাজনৈতিক আমার রাজনৈতিক কোনো ধারণা আমি অন্যের উপরে আরোপ করতে চাচ্ছি। বিষয়টা মোটেও তা না। কারণ আমার এই ভিডিওগুলো হয় লম্বা ধরনের, 1 ঘন্টা 10-20-25 মিনিট। এই 1 ঘন্টা 10-20-25 মিনিটের ভিডিও আমি করি। আর এর জন্য কোনো বেনিফিট তো আমি পাই না। কিংবা এটা যে হাজার হাজার মানুষ দেখে, লাখ লাখ মানুষ এটাকে লাইক কমেন্টস করে, বিষয়টা তাও না, খুবই সামান্য। আমি গেছিলাম ইউটিউবের ভিতরে যে লাইভ করা যায় না, কিন্তু ইউটিউবে বললো যে 50 জন সাবস্ক্রাইব না হলে লাইভ করা যায় না। মানে 50 জন সাবস্ক্রাইবই আমার নাই, থাকলেও কিছু আসা যায় না। কারণ আমি যেগুলো বলবো এগুলো তো আপনার কারোর ভালো লাগার কথা না, ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। 2-1 জন আছে যারা ঘুমাইতে চায়, কথা মানে ভিডিও শুনতে শুনতে যারা ঘুমাইতে চায়, তারা আমার এই ভিডিওগুলো একটু পছন্দ করে। কারণ এই ঘুমানোর আগে যদি এগুলো বলি, কারণ খুব গুরুত্বপূর্ণ কথা না, একটা থেকে আরেকটা বলি, আরেকটা থেকে আরেকটা বলি, যার জন্য তার ওই কথার সূত্র মনে রেখে রেখে ওইটাকে সিনেমার মতো মানে একটা কাহিনীর পর আর একটা কাহিনীর সূত্র যে মিলানোর যে বিষয়টা থাকে, মানসিক যে জায়গাটা থাকে, ওই জায়গাটার কোনো দরকার হয় না। এই একটু কথা শুনতেছে, মনে করতেছে আচ্ছা আমুক কথা বলতেছে, দেখি একটু শুনি, শুনে সে হয়তো ঘুমায় পড়লো, বন্ধ করে দিল, কিংবা বন্ধ না করে দিলে চলতেই থাকলো, ঘুমাইতে থাকলো। বন্ধ করে দিয়ে ঘুমাই ম্যাক্সিমাম, কারণ টেমবির ব্যাপার আছে, আবার চার্জের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের কারণে এগুলো হয়। তো ওই যেটা বলতেছিলাম যে ক্রিকেটের যে বিষয়টা, তো ক্রিকেটের যে মূল যে ঘটনাটা কেন আমার কাছে মনে হলো যে ইনজুরিতে পড়বে, কারণ এটাকে আমার কাছে মনে হচ্ছে যে একটা জুয়ার একটা অংশ। এটা কি আমি কোনো কিছু জানি, আমি কেউ আমাকে ফোন করে বলছে, কিংবা কোনো জুয়ার সাথে আমার যোগাযোগ আছে, মোটেও তা না। এটা আমার কাছে মনে হলো তাই বললাম। এখন এই মনে হইলো যা তা যদি আমি বলতে না পারি, তাহলে তো আর হইলো না। এইটা তো একটা বলার সময় বললাম।
আর আমি তো এখন এটা বলি না, আমি এটা সবসময়, এটা সেই আমল থেকেই, আরও আগের থেকেই, এই যে আমল চলতেছে নূতন স্বাধীনতার বাংলাদেশ, ছাত্র ওদের আন্দোলন, এই আন্দোলনের যে এখন যে রাষ্ট্রীয় অবস্থা, সেই অবস্থার মধ্যে বলতেছি। এবং এরকম করে কথা আমি আগেও বলছি, এবং এই আগেও ভিডিওগুলো দেওয়া আছে আমার। কারণ এটাকে কেউ দেখে নাই তখনও, কয়েকজন দেখছে মাত্র, 1000 মানুষ কি কোনো মানুষ? আমার তো ফেসবুকে ফ্রেন্ড প্রায় 5000-এর কাছাকাছি যায়, হয়ে গেছে। আর আমার সাথে যারা বন্ধুরা ছিল, যাদেরকে যারা শুরু করছে আমার সাথে, তাদের 5000 পূর্ণ হয়েছে 2-1 বছরের মধ্যে। আর আমার 5000 পূর্ণ এখনো হয়নি। 5000 পূর্ণ হলে বা লাভ কি? আমি একটা পোস্ট করলাম, ওই যে জিন্নার জন্মদিন করছে হচ্ছে রয়ের ইসে। কারণ র তো এমন একটা জিনিস যে র তো কোনো বন্দুক পিস্তল নিয়ে কোনো রয়ের বিষয় না। র তো কোনো সেনানিবাস থেকে নিয়ন্ত্রণ হয় না, কিংবা তাদের কোনো ওই আগ্নেয়াস্ত্র বা নাই, কিংবা তাদের কোনো এরকম কোনো মানে সামরিক কোনো বিষয় না। র হচ্ছে রিসার্চ করে, আবার রিসার্চের চাইতে বেশিও করে, রিসার্চ অ্যানালাইসিস করে। তো তারা করবে, তারা যদি করে, তারা কি তাদের কি এটা কি ধরা সম্ভব যে এটা রতে করছে? কারণ তারা তো করতেছে রিসার্চ করে, তারা ইমপ্লিমেন্ট করতেছে। তো এটা কোনোভাবেই ধরা সম্ভব না, ধারণা করা যায়। তাই আমি ধারণা করলাম বিষয়টা এরকমও না। আমিও নিশ্চয়ই কারো কাছ থেকে শুনছি, কিংবা কোনোভাবে জানছি। কেন আমার কাছে ধারণাটা হবে? আমি কি ধারণাকে আকাশ থেকে পাবো? না, কোনো না কোনোভাবে এটাকে আমার কাছে এরকম মনে হয়েছে। যেমন মাজার ভাঙার বিষয়টা কি? যে আন্দোলনটা হওয়ার কথা ছিল, মনে করেন জামাত ইসলাম বন্ধ করার পরে, তো জামাত ইসলাম বন্ধ করার একটা ধারণা ছিল যে জামাত ইসলাম বন্ধ করলে দাড়ি টুপি পরা লোকজন বিরাট ভাঙচুর করবে, বিরাট মিটিং করবে, এবং সেটাকে তারা সহিংসতা করবে। সেই সহিংসতার জন্য অনেক মানুষকে মারলে, কিংবা অনেক মানুষকে জেলবন্দি করলে, তখন পৃথিবীকে দেখানো যাবে যে এটা হচ্ছে মৌলবাদীর কারবার। তো সেটা তো হয় নাই। সেটা সেটা ধরে নিলাম সেটা রয়ের কাজ ছিল, সেটাকে ফেল করছে। তাহলে সেটাকে ফেল করলে এখন ওইটা তো প্রমাণ করা দরকার যে দাড়ি টুপিওয়ালা হুজুরওয়ালারা খুব সহিংস, খুব ভাঙচুর করে, খুব রাষ্ট্রীয় অশান্তি করে। তো সেটা এখন করা সম্ভব কীভাবে? কারণ ওই যে হুজুররা তখন বলছিল, যারা ওই যে বাজার বিরোধী হুজুর আছে যারা, তারা বলছিল যে মাজার ভেঙে গুড়িয়ে দাও, মূর্তি ভেঙে গুড়িয়ে দাও। তো তো ওই যে সেন্টিমেন্টটা, এখন তো ফুটেজের যুগ, হুজুররা যে মাজার ভাঙতেছে, এটা বিরাট প্রভাব পড়তেছে। এটা পৃথিবীতে বিরাট প্রভাব পড়তেছে, কারণ কাজটা হচ্ছে খুবই অন্যায় কাজ। আপনি মাজার ভাঙতে কইছে কে? আপনারা মাজার ভাঙতে আপনারা কেডা বলছে? কোন জায়গা পাইছেন আপনি যে মাজার ভাঙতে হবে? মাজার ভাঙতে হবে যে এই যুক্তিটা যদি নেন আপনি, যে আজাজিল মানুষকে সেজদা করতে চাইলো না বলেই তো সে শয়তান। মানুষকে সেজদা করতে চাইলো না বলেই তো আজাজিল শয়তান। এখন আপনি বলেন যে মরা মানুষকে সেজদা করে যাইয়া মাজারে যাওয়া লাগে মরা মানুষকে সেজদা করার জন্য? কুফরি করতে মাজার পর্যন্ত যাওয়া লাগে? কুফর করতে তো মাজার পর্যন্ত যাওয়া লাগে? আপনি মনে মনে আপনি যদি এক আল্লাহকে অস্বীকার করেন, একাধিক আল্লাহকে ধারণ করেন, কিংবা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি আপনি আপনার মনোবাঞ্ছনা আপনাকে উপকার করবে এটা মনে করেন, কিংবা আপনার ভালো করবে এটা মনে করেন, তাহলে তো আরও যন্ত্রণা হয়ে গেল। এদের তো আসলে ধারণার মধ্যেই অনেক ভুল আছে। এখন হুজুরটা ওয়াজ করে করে বেহেশতের কথা বলে, কিন্তু কোনো হুজুর বলে যে আল্লাহ আমার এখনই মৃত্যু দিয়ে দাও, আমি ভেস্তে চলে যাই? এটা তো কোনো 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 বিধানের এটা বলে না যে
তাহলে ভেস্তে তুমি যাওয়ার জন্য এত পাগল, তাহলে তুমি আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছো ভেস্তে যাবা, তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ আমার এখনই মৃত্যু দিও, আমি এখনই ভেস্তে চলে যাই। এরকম তো না বিষয়টা, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি মাজার ভাঙতেছেন, মাজার ভেঙে আপনি কী পাইতেছেন? মাজার ভেঙে মাজারের ইট কি গান গায়? মাজারের লোহা সিমেন্ট, মাজারের মাটি খুঁড়ে ফেলাই দেন, কবরের মাটি খুঁড়ে ফেলাই দিতেছেন, ওইখানে পর্দা গ্লাপ মেলাপ যা আছে ছিঁড়ে নান্ডিবাস্টি করে ফেলাইতেছেন, ডিসগাস্টিং করে ফেলাইতেছেন আপনি। আর আপনার নৈতিকতাটা কোথায় গেল? আপনি যে ভাঙবেন, আপনার এই ভাঙার এই অধিকারটা কে দিছে? সব কিছু ভেঙে পড়ে, হুমায়ুন আজাদের একটা ওই আছে উপন্যাস আছে, কিন্তু সব কিছু ভেঙে কি বিনাশ বিনাশ হয়ে যায়? ভেঙে তো আর বিনাশ হয় না, ভেঙে তো বিনাশ হওয়ার কথাও না, ভেঙে ওইটা আরেকটা কিছু হয়। তো এটা ওই ওইটা আর কি। তো ওই দেখা যাচ্ছে যে ওই ওই হুজুররা ভাঙতেছে, এই ফুটেজগুলো তো তৈরি হচ্ছে, এই ফুটেজগুলো তো ভালো না। আমাদের ইসলামের জন্য, ধর্মের জন্য তো এটা ভালো না যে আপনি একজন ইসলামী লেবাস পরে যায় আপনি হাতুড়ি মারতেছেন বিল্ডিংয়ের মধ্যে। আপনার যে আক্রোশটা, এই আক্রোশটা তো মানবিক না। আপনার যদি একটা যুদ্ধ হইতো, পৃথিবীতে যদি একটা মুসলিম উম্মার একজন ইমাম থাকতো, সেই ইমাম যদি আপনাকে যুদ্ধের আহ্বান করতো, সেই আহ্বানে যদি আপনি সাড়া দিতেন, তাহলে হলো আপনি যুদ্ধংদেহী হইতে পারতেন, হাতুড়ি হ্যামার নিয়ে নামতে পারতেন, অস্ত্রপাতি নিয়ে নামতে পারতেন। আর অস্ত্রপাতি নিয়ে কী অস্ত্রপাতি নিয়ে নামবেন? কী অস্ত্রপাতি আছে আপনাদের বানানো? কী বানাইছেন আপনারা অস্ত্রপাতি? অস্ত্রের তো এখন অন্য যুগ চলতেছে, অস্ত্রের একটা মানে একটা অন্য জেনারেশনের অস্ত্র এখন এখন ব্যবহার হয়। মানে ওই ভিডিও গেম দেখেন যেরকম, ওইরকম এখন ওইরকম হচ্ছে অস্ত্রের বিষয়টা। একদিক দিয়ে অস্ত্র, একদিক দিয়ে মনে করেন আপনার এই যে ইসরায়েল, ইসরায়েল আপনার লেবাননে কিংবা গাজায় মানে বোমা মারতেছে, আপনার তো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। কিন্তু লেবানন কিংবা ওই হুতি কিংবা হিজবুল্লাহ কিংবা কাসাব ব্রিগেড কিংবা হামাস, এরা যে যুদ্ধ করতেছে, এরা যে মিসাইলগুলো মারতেছে, এই মিসাইল তো ধ্বংস করার অস্ত্র তো ওদের কাছে আছে। এটা আয়রন ডোম। আয়রন ডোম হলো কী জিনিস? আয়রন ডোম হলো একটা বিরাট একটা মনে করেন অনেক বড় একটা ট্যাঙ্কের মতো একটা মেশিনারিজ। ওইখান থেকে অনবরত গুলি বের হয়। আপনি আপনি ওইখানে রাডার সিস্টেম আছে, আপনি যদি ওই তার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কোনো মিসাইল মারেন, তাহলে পরে ও ইন্ডিকেট করে যে মিসাইলটা আসতেছে, তখন অনবরত গুলি করে, করে মনে করেন AK-47। 1 মিনিট যদি আপনি চালান, 1 মিনিটের যে গুলি আপনার ব্যবহার করা হবে, সেই গুলি যদি আপনি মনে করেন 1 মিনিটে সে 100 কেজি গুলি 1 মিনিটে সে ব্যবহার করতে পারে। তাহলে এটা তো 1 মিনিট ব্যবহার করতে হলে কী পরিমাণ আপনার গুলি প্রয়োজন? আপনি যদি ওই আয়রন ডোম চালাইতে চান, তাহলে আয়রন ডোমের ওইরকম অ্যারেঞ্জমেন্ট থাকা লাগে, ওইরকম বিশাল মানে ওই গুলি ধরেন আপনি মিসাইল ধ্বংস করার বড় বড় যে আপনি মারতেছেন ব্যালিস্টিক, আর তারা মারতেছে ওই গুলিটার সাইজ অনেক বড়। ওটা অনবরত গুলি হচ্ছে, আপনাকে চিহ্নিত করে আপনার দিকে গুলি মারতেছে তো মারতেছে, আপনি একাধিক মারলে একটার জায়গায় যদি আপনি অনেকগুলো মিসাইল মারেন, তাহলে পরে দেখা যাবে যে তার মধ্যে একটা ওরা ধ্বংস করতে পারতেছে না। 10টা মারলেন, তার মধ্যে 9টাই ওরা ধ্বংস করতে পারবে আয়রন ডোম দিয়ে। এখন এই আয়রন ডোমটা অত্যন্ত দামি হয়, কারণ এখান থেকে যে গুলিগুলো বের হয়, ওই গুলিগুলো পরিমাণে অনেক, তার দামও অনেক। ওইটা তো তাদের আছে, ওইটা তো আপনার তো রক্ষা করার মতো নাই। আপনার যদি মিসাইল মারে, আপনি কি রক্ষা করতে পারবেন? আপনি তো রক্ষা করতে পারবেন না। তাহলে আপনি হ্যামার নিয়ে যে ভাঙতেছেন, আপনি যে হ্যামার দিয়ে যে ভাঙতেছেন, কারণ যে আপনি তারা সেজদা করা,
কোথায় সে দেখছেন আপনি যে সেজদা করে? তো এটাই যে ওইটা যে মানে প্রকাশ যে করতে হবে পৃথিবীর কাছে যে বাংলাদেশটা একটা মৌলবাদী কান্ট্রি, এখানে হুজুর অত্যন্ত মৌলবাদী এবং অত্যন্ত রাগী, তারা যা পায় তাই ধ্বংস করা। তো ওই প্রক্রিয়ায় রিসার্চ করে আমি যদি র হইতাম তাহলে কি করতাম, আমি র হইলে পরে ওইটা করতাম। মাজার যেহেতু এখন ওই হুজুররা চুপচাপ, অর্থাৎ জামাত ইসলামী তো মূল হুজুরদের মূল দল, তারপর আছে অন্যান্য দলও আছে, তো তারা যেহেতু এখন আর সহিংসতা করতেছে না, তাহলে মুসলমানদের দিয়ে দাড়ি টুপি দিয়ে সহিংসতা তো করাইতে হবে। নাহলে পরে তো বাংলাদেশকে কালারিং করার জন্য একটাই তো মাত্র পথ, সেটা হলো যে বাংলাদেশের মানুষ মুসলমান, তারা খুব খারাপ। তারা কী করে, তারা নারীদেরকে হেনস্থা করে। ওই যে সৈকতে নারীদের হেনস্থা করছে, সে হয়তো জানেও না যে সে কীভাবে কোন কারণে সে এই নারীদেরকে হেনস্থা করতেছে, কোন সোর্স থেকে সে তার চিন্তাটাকে ডেভেলপ করছে, কোন সোর্স থেকে সে খাবার খেয়ে ওই দিন যে ওই মেয়েটাকে যে উত্ত্যক্ত করলো, তাকে যে লাঞ্ছিত করলো, কেন করলো, সে কোথায় থাকে, সেই ছেলে কোট প্যান্ট টাই পরে কোন জাতটা টাকা পায়, সে কিসে চাকরি করে, সে কিভাবে সে তার জীবনযাপন চলে কীভাবে। তো এটা রিসার্চ করে তো এটাকে পাওয়া সম্ভব না, কারণ ওরাই তো রিসার্চ করে আপনাকে ওই পথে নামাইছে। মনে করুন আমি যদি রর প্রধান হইতাম, আমি অবশ্যই এটা করাইতাম বাংলাদেশে, যেন বাংলাদেশের মুসলমানদের চরিত্রটা কে মৌলবাদী একটা নির্মম আক্রমণকারী হিসেবে প্রমাণ করা যায়। তার প্রমাণ করার একমাত্র প্রধান এখন যে পদ্ধতি, যে সহজ পদ্ধতি, সেটা হলো যে উত্তেজনা তৈরি করে দাও, উত্তেজনা তৈরি করে মাজার ভাঙো। কারণ মাজার তো আর এক দুইটা না, আর এতে ভোট কমতেছে কার? মাজার ভাঙাতে ভোট কমতেছে কার? ভোট কমতেছে হুজুরদের ভোট কমতেছে। ভোট বাড়তেছে কার? আওয়ামী লীগের ভোট বাড়তেছে। কারণ আওয়ামী লীগ থাকাকালীন এই মাজারগুলো সুরক্ষিত ছিল। তাহলে আমি যদি আমি প্রধান হইতাম, তাহলে পরে তো আমি আওয়ামী লীগের ভালো করতে চাইতাম। এটা তো নিশ্চিত ভারত তো একমাত্র আওয়ামী লীগকেই বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করা, এই ব্যাপারে তো কোনো ভুল নেই। বাংলাদেশে আর কোনো দলকে তো আর আওয়ামী লীগ তার বন্ধু মনে করে না, কিংবা আওয়ামী লীগ মনে করে না যে অন্য কোনো দল আসলে বাংলাদেশে ইসলামী মৌলবাদ বন্ধ হয়ে যাবে। একমাত্র ভারতকে তারা এটা, তাহলে ওইটা গেল। এখন জিন্নার বিষয়টাও তাই। জিন্না যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন জিন্নার প্রতি বাঙালি মানুষের একটা বিদ্বেষ আছে, জানি হোক না জানি হোক, যে কোনো কারণ হোক, বাঙালিদের একটা চরম বিদ্বেষ আছে জিন্নার প্রতি। তো সেই জিন্নার, আমিও তো রড প্রধান হইলে জিন্নার জন্মদিন আয়োজন করার ব্যবস্থা করতাম, আর এমনভাবে করতাম যেন কেউ ধরতে না পারে যে জিন্নার আয়োজনটা করতেছে। এই হচ্ছে ব্যাপার। আমি এই পোস্টটা দিছি, আমার প্রায় 5,000 ফ্রেন্ড। আমার যে কোনো পোস্ট দিলেই ওই 50টা 100টা 200টা কিংবা 300টা লাইক পড়ে, 50টা 5টা 10টা কমেন্টস পড়ে। আর এই পোস্ট দিচ্ছি, এটা কেউ ধরতেই পারবে না, এই পোস্টটা কেউ বুঝতেই পারবে না যে এই পোস্টটা কীভাবে হয়। জিন্নার জন্মদিনের আয়োজন করবে কেন? কারণ ওই চেতনাটাকে জাগ্রত করে দেবে, ভোটারের চেতনা অন্তত। কারণ আগামীতে ভোট হওয়ার সম্ভাবনা আছে। ভোট হলে পরে এই যে মাজার কেন্দ্রিক যে জীবনযাপন, তাতে একটা বিরাট একটা ভোটার শ্রেণী যারা মাজারে যায়, তারা তো আপনি আর কি কষ্ট আছেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি আর কি কষ্ট আছেন, যার মাজার ভাঙতেছে ওইখানে তার কি কষ্ট হইতেছে, এটা আপনারা জানেন না। এটা অনেকেই জানে না, যারা মাজার নিয়ে গবেষণা না করে তারা এটা ধরতে পারবে না। মাজারে যারা থাকে ম্যাক্সিমাম গবেষক, মাজারের মানুষগুলোই তো জ্ঞানী মানুষ, কারণ তারা তো ওই জ্ঞানটা চর্চা করার সময় পায়। আপনি তো সময় পান না জ্ঞান চর্চা করার। আপনি হয়তো চাকরি করেন, নাইলে পরে ঘুষ খান, নাইলে পরে আপনি আওয়ামী লীগ করেন, নাইলে পরে আপনি বিএনপি করেন, নাইলে পরে আপনি চাঁদাবাজি করেন, নাইলে পরে আপনি যে কোনো একটা দান্দায় থাকেন। আর ওরা দান্দায় থাকে, ওইখানে যায় হয়তো একটা একবেলা খাওয়ার ব্যবস্থা থাকে ওইখানে, বিশেষ করে রাত্রে ওইখানে খিচুড়ির আয়োজন করে, কম বেশি যাই হোক, ওইখানে একটা খাওয়ার আয়োজন থাকে এবং ওইখানকার মানুষজন উদার হয়, খাওয়া দাওয়া ভাগযোগ করে খায়। ওই ভোটারদেরকে নষ্ট করবেন, তারপরে নারীদের উত্ত্যক্ত করবেন, মানে কি? মানে এই যে আমলটা চলতেছে, এই যে ছাত্রদের যে রাষ্ট্র পরিচালনা করতেছে, 2জন ছাত্র গেছে এই উপদেষ্টার ভিতরে, আর সব তো বুড়া।
না বুড়ে মানুষ মানুষের না, একটা বাজে কথা কয় যে চুল পাকনা গ্রুপ আর কি, যে আমার মতো চুল পাকনা গ্রুপ। কি হয় একজন ৮০-৮৪ বছর বয়স আলা লোকজন যে মানে ৭০-৮০-৮৫-৯০ বছরের লোকজনদের নিয়ে তাদের প্রত্যেকের তো ওষুধ খাওয়া লাগে। কারো প্রেশারের ওষুধ খাওয়া লাগে, কারো ঘুমের ওষুধ খাওয়া লাগে, কারো ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে। তাদের দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? আমেরিকার জো বাইডেন পর্যন্ত পারল না রাষ্ট্র পরিচালনা করার জন্য বয়সের কারণে, মানে ক্যান্ডিডেটই হইতে পারল না। তার নিজ দল থেকে তারা ক্যান্ডিডেট দেন দিয়েছে কমলা হ্যারিস। কমলা হ্যারিসে আপনার ট্রাম্প কয় হলো কামবালা হ্যারিস। হ্যাঁ, আবার যারা আমাদের এশিয়ার একজন বলতেছে যে তার নাম হলো কমলা হরি, মানে বিকৃতি আর কি। ওই যে বললাম যে নাম নিয়ে সমস্যা, নামের আগে আগে পরে মেলা কিছু বলতে হয়। আমার নামও অনেক বড়, কিন্তু আমার যখন ভিডিওতে যখন কেউ নাম বলবে তখন আমার নামে সম্বোধন না করলে আমি মাইন্ড করবো, বিষয়টা এরকম না। এই এই তো পর্যায়টা যখন এরকম, তখন তো রাষ্ট্রের কী অবস্থা? এই রাষ্ট্রের তাহলে কী অবস্থা? আর কী শিল্প সাহিত্য নিয়ে কী আলোচনা করবেন? এই রাষ্ট্রের এই যে ভয়াবহ যে অবস্থা, মনে করেন বড় বড় লোকজন আটক হয়ে যেতেছে, কেউ কোথাও নাই। হুমায়ুন আহমেদের নাটকের একটা ক্যারেক্টার আসাদুজ্জামান নূর, তারপরে দেখলাম যে শিল্পী সাহিত্যিকরা চরম খেপা। কারণ সে কি যেন একটা মন্ত্রী ছিল, ওই যে এই লাইনেরই হয়তো কোনো একটা মন্ত্রী ছিল, সে তো কিছু করে নাই শিল্পীদের জন্য, এটা বলতে চায়। আমার জন্য কিছু, আমার ব্যক্তিগত কিছু করলো না করলো এটা ব্যাপার না, ব্যক্তিগত করার প্রশ্নই ওঠে না। কারণ আমি এইগুলোর থেকে আমি মুক্ত, এগুলোর রাজনীতি থেকে মুক্ত না, কারণ রাজনীতি সব কিছুই নিয়ন্ত্রণ করা। কিন্তু ওই যে আমরা কেউ সহযোগিতা করলো না বলে আমি তারপরে যে ব্যাপকভাবে রাগ করব কিংবা এইটা আমি মনে করি না। তো সেই নূরে দিছে আটকায়। নূরও যে হুমায়ুন আহমেদের মাধ্যমে বিখ্যাত, কেউ কোথাও নাই, বাকের ভাই এই জন্য বিখ্যাত তা না, সে এমনিতেই বিখ্যাত একজন লোক। তাদের একটা বিরাট প্রতিষ্ঠানই আছে তাদের পুরনো, জানি না সে ওইখানকার মালিক কিনা, এশিয়াটিক না কি যেন নাম। ওইখানে আরেকজন ছিল, সে মুক্তিযোদ্ধা ছিল, তার নাম হলো আলী জাকের, সারা জাকের। তাদের ছেলে আছে এখন একটা, সে খুব ভালো অভিনয় করে, তার ছেলেটা কি যেন নাম, আমি নাম ভুলে গেছি। সারা জাকের তো বিরাট সুন্দরী একজন নারী, যদিও তিনি সিনিয়র, অনেক বয়স্ক। তো তো সেই ধরছে আসাদুজ্জামান নূরের মতো একজন বিখ্যাত অভিনেতা, তারা যদি ধরে, শ্যামল দত্ত একজনের নাম, সে এক বিখ্যাত সাংবাদিক, মানে অত বড় সাংবাদিক, মানে একজন সিইও হবে, একটা টিভি চ্যানেলের, বা একটা প্রধান সম্পাদক হবে, এরকম কোনো জ্ঞানী লোক না, কিন্তু সে মিডিয়াতে ব্যাপক আসতো। শ্যামল দত্ত হিন্দু মানুষ, তার তো ওই রকম একটা ব্যাপার আছেই, সে তো যে একটু সচেতন লোকটা, কিন্তু আওয়ামী ঘরানার। আমি যেমন যদি কোনো কথা বলি তখন হয়তো একটু আওয়ামী লীগের গায়ে লেগে যেতে পারে, কিন্তু শ্যামল দত্ত তো আর এরকম না। শ্যামল দত্ত কোনোভাবেই আওয়ামী লীগের গায়ে লাগে এরকম কিছু বলবো না। কারণ ওই যে ভারত তো মনে করো যে একমাত্র রিপ্রেজেন্টেটিভ হইতেছে আওয়ামী লীগ। তো ওই শ্যামল দত্তরের ধরছে, আরেকজন আছে বাবু নাম, একেবারে মানে কি আর বলবো, তার বউ আবার এমপি, আর কি আছে এরকম আরও কি একজন আছে, সাবান সুটা এরকম নামও আছে সাংবাদিকদের মধ্যে। তারাও বিখ্যাত হয়ে গেছে, সব বিখ্যাত হয়ে গেছে, মানে যে ওই আর কি পাইছে নেত্রীরা যে কি পাইছিল, বাঙালি যে নেত্রীরা কি করলো, নেত্রীর চোখের সামনে যে কি হয়ে গেল, আমাদের চোখের সামনে এরকম একজন নেত্রীদ্বয় এইভাবে যে তাদের চরিত্র উন্মোচিত হবে, এটা আসলে বলতেও লজ্জা লাগে। কারণ কী করে বলবো, আমাদের চোখের সামনে সে বাংলাদেশে আসছে।
তার যে তা প্রথম থেকে যে সে খুব একেবারে নীতিবান কিংবা আপোষহীন কিংবা মানে এরকম ছিল তা না। সে তো আমাদের চোখের সামনে একবার পাল্টি মারছে, এর সাথে সাথে নির্বাচন করছে। নির্বাচন করে তার সে ভালোই করছে, পরবর্তীতে সে ক্ষমতায় আসছে, সেটা ঠিক আছে। মানে ওই নির্বাচনে না আসলেও পরবর্তীতে সেই এই 13 বছর ক্ষমতায় থাকছে কিংবা তার আগে 5 বছর থাকছে, এগুলো মিলে সে এটা তো একটা অ্যাবসলিউট পাওয়ার ব্যবহার করতে পারছে। সেটা সেটা বলতেছি না, কিন্তু ওই অতটুকু পাল্টি পর্যন্ত মানা যায় যে না, নির্বাচন করলাম, কইছিলাম করব না, এখন করলাম। তখন থেকে যে ধরতে পারছি জিনিসটা আমরা, তা না। আমি তো বিশেষ করে ধরতে পারিনি যে উনি এরকম করবেন কিংবা মানুষে তাকে সাইকো মনে করবে। এখন অনেকে বলবে যে না সাইকো বললেন না, সাইকো বললে তার ব্যক্তিগত ক্যারেক্টারকে ক্ষমা করে দেওয়া হয়, অসুখটাকে প্রাধান্য করা হয়, মোটেও তা না। সাইকোলজিক্যাল যে প্যাথেটিক যে সিনড্রোম, এটা তো আছে। সাইকোলজিক্যাল তো একটা সমস্যা হইতেই পারে, একজন বয়স্ক লোক এমনিতেই সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যায়। এই যে আমাদের ডাক্তার ইউনূস, 80 না কত বছর বয়স, এটা কোনো কথা? 80 বছরে বাংলাদেশের কোনো মানুষ দেখান তো আপনার সুস্থ আছে? ঘন্টায় ঘন্টায় তার ওষুধ খাওয়ানো লাগার কথা। হইতে পারে একজন একটু শারীরিকভাবে সুস্থ থাকতে পারে, তো কি মানসিকভাবেও সে সুস্থ থাকবে? তার তো হাইজ নিফাজি নাই। তার তো 84 বছর বয়সে তো ওই টেন্ডেন্সি তার নাই। তার টেন্ডেন্সি নাই, ফেন্ডেন্সি নাই, তাই সেরকম একজন লোক রাষ্ট্রের জন্য বহুত কিছু করবে, এটা ভাবতে আসলে এটা ভাবতে কারো কারো এটা 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 কেউ কেউ এটা এইভাবে নাও ভাবতে পারে। ভাবতে পারে যে তার বয়স হয়ে গেছে, যে সে সে কিছু কাজ হয়তো করতে পারতো, কিছু থিওরিটিক্যাল কিছু টেবিল ওয়ার্ক তার মাধ্যমে করা সম্ভব। এখন তার মাধ্যমে তারা দিয়ে যদি সেই জোর করে সেই তারা দিয়ে রাষ্ট্রীয় কার্যক্রম চালাইতে হয়, তেমন একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম, যে কার্যক্রমটা মানে 24 ঘন্টার কাজ, সে ঘুমাবে যে টাইমে সে টাইমেও তার শিওরে সেনাপতি থাকবে। কখনো কোনো দুর্ঘটনা হইলে বিশেষ কোনো কারণে তার তাকে জানাইতে হবে তার। আর একজন 84-85 বছরের মানুষ কি যে করবে, এটা নিয়ে মানুষের সন্দেহ আছে। আমি খুব বেশি যে সন্দেহ করি তা না, কিন্তু বিষয়টা মানুষ আলোচনা করে, বিষয়টা মানুষের ভেতরে চিন্তা চেতনার ক্ষেত্রে আপনার প্রভাব ফেলতে পারে পারে এটা। আর আর যারা ছোট আছে তাদের তো একজন মেয়ে দেখলাম যে কি কার যেন বোন হিসাবে তাকে প্রতিষ্ঠিত করছে সে নিজেই, আবার এখন বলতেছে যে না বোন না। সে দেখলাম যে কইতেছে যে আমরা তো কি যেন ওই যে হসপিটালে যে একটা বাক্য বলতেছে যে তার ওয়াইফ তো তখন স্তম্ভ হয়ে গেছে, বলবে স্তম্ভিত, সে বলতেছে স্তম্ভ হয়ে গেছে, মানে কথা ক্রিয়া সম্পূর্ণ করতে পারে না। এখন তখন ছিল একরকম, আর এখন অনেক টাকা পয়সার আধিক্য হয়তো হয়ে যেতে পারে, দেখে অন্তত সেরকম মনে হয়। যদিও ওই আইন উপদেষ্টার এরকম মনে হয় না, আইন উপদেষ্টা তো রঙই পাল্টে গেছে, আইন উপদেষ্টা সে তেল তেলে অবস্থাটা নাই। যেদিন 5 তারিখেও সে যে তার ভিডিও দেখছে সেটাও ছিল তেল তেলা, 5 তারিখের পর থেকে যে ঘটনাটা ঘটছে, 6 তারিখের পর থেকে তার শরীরে কোনো তেল তেলা ভাব নাই। ডাক্তার ইউনূসের বিষয়টা আলাদা, সে আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রাম করে, বিভিন্নভাবে সে এটাকে হয়তো মেনটেন করতে পারে, কিন্তু ওইটা আর পারতেছে না, আইন উপদেষ্টা ওইটা করতে পারতেছে না। আর পোলাপান পোলাপান তো পোলাপানি টাকা উঠাইছে বন্যার্থদের জন্য, বন্যা গেছে শেষ হয়ে, তার 12 কোটি না কয় কোটি উঠেছে, 1 কোটি খরচ করছে, 11 কোটি তার ছাত্রী আর একজনের ছাত্র মারা, 3 জনের না ব্যাংকে থুয়ে দিছে। আরে ভাই, বন্যার জন্য টাকা উঠাইছে, বন্যাটা তাৎক্ষণিকভাবে টাকাটা তাদের কাছে পৌঁছাই দাও, টাকা পৌঁছাইতে কি সময় গবেষণার প্রয়োজন আছে? বন্যায় কেটা কেটা আক্রান্ত হয়েছে, কি কী হয়েছে তোমাদের ওই এলাকায় নাই, তোমাদের ওই এলাকার ছাত্রছাত্র নাই, তাদের মাধ্যমে তোমরা জরিপ করে টাকাটা ব্যবহার করে দিতে পারলো না? টাকার প্রতি এত মোহ থাকবে কেন? টাকা ব্যাংকে থোয়া লাগবে। বন্যা তোদের জন্য টাকা উঠাইছে, ওই টাকা ব্যাংকে থোবা কেন ভাই?
ওই টাকাটা তো তুমি বন্যার্থদের দিয়ে দিবা। সামান্য কিছু হয়তো বেশি থাকতে পারে, বাজে মানে তোমাদের ওই টিমের পরিকল্পনা থাকতে পারে, হয়তো 100 টাকা উঠাইলে তুমি 5 টাকা ওইখান থেকে রেখে দিলা পরবর্তীতে যাতে বিপদকালীন সময় ব্যবহার করতে পারো। 12 কোটি উঠেছো, তার তো 11 কোটি থুয়ে দিছো ব্যাংকে। বিশ্বাস করতে হবে, তো এর বিশ্বাস তো করতে হবে, তোমাদের বিশ্বাস না করে তো উপায় নেই। তুমি মনে করো আমাদের ছেলে যারা, আমাদের মেয়ে যারা, তাদেরকে আমরা বিশ্বাস না করে কোথায় যাব? কিন্তু একটা মানে একটা থিওরিটিক্যাল বিষয় তো আছে, একটা আইডিওলজি তো আছে। তুমি বন্যার্থদের জন্য টাকা উঠাইলা, সেই টাকাটা তুমি থুয়ে দেবা ব্যাংকে। এটা কেমন হয়ে গেল যে ব্যাংকে থুয়ে দিবা বন্যার্থদের জন্য উঠানো টাকা? তারপরে আরেকজন দেখলাম আরেকদিন বলতেছে যে সে এক ভাই তাকে গাড়ি দিছে। এইটা কি কোনো কথা হইলো? এক ভাই তারে গাড়ি দিয়ে দিছে ফাউ। তার কাছে ওই ভাই যদি একটা ফাইল নিয়ে আসে, সে না করতে পারবে? আর নাই, এই উপদেষ্টাদের বেতন নেই। উপদেষ্টাদের এটা কি কইলেই হবে যে উপদেষ্টাদের বেতন না থাকাটা তো খুব খারাপ। ছোটো মানুষ, ছাত্র মানুষদেরকে বেতন দেওয়া উচিত। এদেরকে টাকা, রাষ্ট্রের তো কোনো টাকার তো কোনো অভাব নেই, বিশেষ করে বাংলাদেশি টাকার তো কোনো অভাব নেই। অভাব আছে ডলারের, সেটা ডলারটাও বাড়বে, এটা ঠিক। এই সরকার যখন আসছে, যেভাবে সব ঋণ টিন তেমন একটা দিতেছে না, কারো ঋণ পরিশোধ করছে বলে জানিও না আমি বিদেশি, তাহলে ডলারগুলো থেকে যাবে। বিদেশিরা যে রেমিডেন্স যোদ্ধারা, এই যে মূল যোদ্ধাই হচ্ছে রেমিডেন্স যোদ্ধা, এরাই হচ্ছে মিল্কম্যান, এরাই তো দেশ বাঁচায় রাখছে, এরাই তো ডলার পাঠাইতেছে। এরা ব্যাপক হারে ডলার পাঠাইছে, তাহলে ডলারের পরিমাণটা কত? এখন কেউ কয় না, কত কী পরিমাণ ডলার আছে এখন তো জানিও না। যে আগে জানতাম 26 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার, এখন শুনিও না। মিলিয়নও শুনি না, বিলিয়নও শুনি না, ট্রিলিয়নও শুনি না। মিলিয়ন, বিলিয়ন আর ট্রিলিয়নের ধারণাই তো আমাদের নাই। 1 লক্ষ মানুষ এক জায়গা করবেন, তার মধ্যে 5 জনও মিলিয়ন, বিলিয়ন আর ট্রিলিয়নের হিসাব দিতে পারবেন। আমি কনফার্ম করলাম। এবং আপনি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সম্পর্কে পড়ালেখা করে আসবেন, গুগল সার্চ করে দেখে বুঝে শুনে আসবেন। আমি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সম্পর্কে প্রশ্ন করবো, আপনি উত্তর দিতে পারবেন না। ওই 1 লাখের মধ্যে আপনি থাকলে উত্তর দিতে পারবেন না। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ওইটা হলো জন্মগত হিসাব। আপনি হালি ডজনের হিসাব আপনি বুঝবেন? আপনি হালি ডজনের হিসাব আমেরিকার লোকজন বুঝবে? ডজন বুঝবে? ওরকম ওরকম থিমেটিক্যাল বিষয়টা ওরকম, কেউই আমাদের ওইটা ধারণা নাই। মিলিয়ন, বিলিয়নের হিসাবের কারণেই তো 30 লাখ না 3 লাখ, ওইটা নিয়ে সমস্যা। তবু 30 লাখই শহীদ হয়েছে আমাদের। এটাই আমাদের ধরতে হবে। তাহলে 30 লাখ শহীদ 2 লক্ষ মা বোনের ইজ্জত নিছে। এই যে হিসাবটা, এই হিসাবটাকে আপনাকে মানে প্রতীকী হলেও এটাকে মানিয়ে নিতে হবে, এটাকে আপনাকে প্রশ্ন করতে হবে না এই ব্যাপারে। সেই যুগের যুদ্ধ আর এই যুগের যুদ্ধ এক না। এই যুগে 1000 ছাত্র মরছে, তারই হিসাব দিতে পারতেছেন না। হয়তো সব মিলে হয়তো 20,000 ছাত্র চিকিৎসা নিচ্ছে কিংবা চিকিৎসা নিচ্ছে, তাদেরই হিসাব দিতে পারতেছেন না। আর সারা দেশ জুড়ে আপনার রক্তের বন্যা বয়ে গেছে, ঘর বাড়ি পোড়ায় দিছে, লাখ লাখ মানুষ মারা গেছে, হাজার হাজার নারী ধর্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, 1 কোটি মানুষ চলে গেছে ভারতে। 1 কোটি না 98 লাখ এরকম। ভারতেরটা ইয়ে আছে, ভারতের বিষয়গুলো তো আলাদা। ভারত তো তথ্যগতভাবে খুবই মজবুত একটা রাষ্ট্র। ভারত তো অনেক আগে থেকেই, ভারতের এই যে রর কথা বলতেছিলাম, এই র তো কীরকম শক্তিশালী একটা ব্যাপার, যে রর কোনো গবেষণা কেউ ধরতে পারে না। আজ পর্যন্ত আমি শুনি নেই যে কোনো জায়গায় রর কেউ ধরা পড়ছে। বাংলাদেশে কয় অমুক অমুক রয়, অমুক অমুক র, এটা হলো মানে না বুঝে শুনে কথা। আমি যেমন বললাম না বুঝে যে র করছে, এটা র করে গবেষণা, র এটা নাও করতে পারে। কিন্তু আমি রর প্রধান হইলে এবং এই গবেষণাগুলো আমি করতাম, রয়ের প্রধান হইলে এই গবেষণাটা আমি করতাম। আর কি করতাম, র হইলে আর করতাম নির্বাচনটা দেরি করে দিতাম। কারণ দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে ধরে নিচ্ছি র আওয়ামী লীগের মূল নেতা, মূল
পৃথিবীতে যারা আওয়ামী লীগের ভালো চায় বাংলাদেশ সহ, তার মধ্যে হচ্ছে 1 নম্বর, যারা ভারতের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চায়। তা সেই পরিপ্রেক্ষিতে যদি হয়, তাহলে পরে আমি যদি এর প্রধান হইতাম, তাহলে আমি অবশ্যই নির্বাচন দেরি করে দিতাম। নির্বাচন দেরি করে দিলে পরে এই ভঙ্গুর পুলিশি ব্যবস্থা হাঁ করে দাঁড়ায় থাকে সার্জেন্ট, পুলিশের সার্জেন্ট, ট্রাফিক পুলিশ হাঁ মেরে দাঁড়ায় থাকে, কারণ তার টাকা পয়সার কোনো দান্দা নেই। টাকার দান্দা নেই, তারা আজীবন টাকা খেয়ে তাদের অভ্যাস। এখন টাকার দান্দা নেই, তাহলে তারা আর হাঁ করে না করে দাঁড়ায় থেকে মুখ বন্ধ করে দাঁড়ায় থাকবে, হাঁ করে দাঁড়ায় থাকবে যে বাতাস বুতাস কিছু ঢোকে নাকি, এটা টাকা ছাড়া তো কিছু বোঝে না। এর আগে, অনেক আগে আমি একটা ভিডিও করছিলাম, সেখানে চ্যালেঞ্জ করছিলাম, যে বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তা দেখাই দেবেন যিনি 100 ভাগ সৎ। একজনকে চাইছিলাম আমি, একজন। আর সাদা মনের মানুষ তো পৃথিবীতে একজন আপনি দেখা দিতে পারবেন না। একজন সাদা মনের মানুষ যদি আপনি দেখা দিতে পারেন, তাহলে পরে তো মানে সে তো বিশ্ব নেতার খেতাব পেয়ে যাবে। ওই যে পপ আছে না, পোপ, ওই পোপ কি বলছে জানেন? পোপ বলছে যে কামবালা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প, এই দুইজনই খারাপ। এর মধ্যে যে কম খারাপ তারা ভোট দিতে হবে। কম গোবর, এটা শুকনো গোবর আর ভিজে গোবর, এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এটা কোনো কথা হইতে পারে? একটা মনে করেন, একটা নদীর মধ্যে আছে, পানিতে মনে করেন আছে 20% বিষ, আরেকটা নদীর মধ্যে আছে 19% বিষ। আপনি কি জনগণকে বলতে পারেন যে আপনার ওই 19%-এর মধ্যে যায় ঝাঁপ দেন? তাহলে ওই বিষাক্ত পানিতে আপনি জর্জরিত হয়ে যাবেন না? এটা কোনো ধর্মগুরুর কথা যে কম খারাপ যে তাকে সমর্থন করো? তাহলে খারাপকে তো সমর্থন করতে বলা হয়ে গেল। নৈতিক জায়গাটা এরকম আপোষের জায়গা, তো ধর্ম তো আপোষের কোনো জায়গা না। আপনি যে ধর্মেরই হন, ধর্ম তো আপোষের কোনো জায়গা না। ধর্ম হচ্ছে একটা কংক্রিট জায়গা, ধর্ম হচ্ছে একটা মানে প্রচলিত একটা নিয়ম নীতির জায়গা। সেই নিয়ম নীতির জায়গা তো কম্প্রোমাইজ তো আর ধর্ম করবে? আপনি পূজা করেন, মনে করেন আপনার যদি পূজা না করে দেওয়া মসজিদে নিয়ে ঢুকাই দেওয়া হয়, আপনি কি করবেন? আপনি নামাজ পড়েন, আপনার যদি নিয়ে বললো যে ওই মূর্তিটা, দুর্গার মূর্তি বড়, আর তাহলে পরে ওইটা করো না, তাহলে তুমি ই করো, তাহলে ওইখানে লক্ষ্মীর মূর্তি ছোট আছে, ওইটারে পূজা করো, ওইটা কি করবেন? আর একজন হিন্দুর নিয়ে যদি মসজিদে কয় যে মুসলমান তো পশ্চিম দিকে নামাজ পড়ে, তুমি পূর্ব দিকে পড়ো, একটু উত্তর দিকে পড়ো, সে পড়বে? কম ভালো আর কম খারাপ আর বেশি খারাপের কি কোনো প্রয়োজনীয়তা আছে? মানে কোনো পার্থক্য আছে? একটা পানির মধ্যে আপনার 20% বিষ, আর একটা পানিতে 19% বিষ, আপনি দুটি খাইলেই মরবেন। তাহলে আপনাকে না খাইয়ে ওই পানি বলতে হবে যে ওই পানি খাইও না, কিন্তু আপনি বলেন যে যেটা কম খারাপ ওইটা খাও। আপনাকে বলতে হবে যেটা ভালো পানি ওইটা খাও, আপনাকে বলতে হবে যেটা ভালো পানি ওইটা খাও, যেটা খারাপ ওইটা খাইও না। এখন ভালো পানি নাই, তাহলে করবে কি? ভালো পানি নাই, তাহলে করবে কি? তাই বলে হুজুরি কই দেবে যে আপনি 19% বিশালা রাখান? ভালো পানি নাই, ভালো পানির ব্যবস্থা করতে হবে, চেষ্টা করে দেখতে হবে যেন ওই পানিটাকে বিশুদ্ধ করা যায়। ওই কমলাকে বলতে হবে যে তুমি গর্ভপাতের বিষয়টাকে বাদ দাও, আর ট্রাম্পকে বলতে হবে যে তুমি ওই তোমার ব্যক্তিগত সেক্সুয়াল চরিত্রটাকে ভালো করো। পানিকে নিয়ে শুদ্ধ করতে হবে, ওর মধ্যে ট্যাবলেট দিতে হবে, শুদ্ধ করা ট্যাবলেট দিতে হবে।
পানি জারি তো করতে হবে, জারের মাধ্যমে পানিটাকে পরিষ্কার করে তারপরে খাইতে হবে। তাই বলে তো অল্প বিষ মাখানো পানি খাওয়া যাবে না। এই হলো মানে ব্যাপার। আর শিল্প সাহিত্যের ব্যাপার হলো যে রাজনীতি ঢুকে গেছে মাথার মধ্যে। রাজনীতি ঢুকে গেলে পরে ক্রীড়া কবিতা কার ভালো লাগে? রাজনীতি যদি এইভাবে আষ্টে-পৃষ্ঠে জড়ায় ধরে, দ্রব্যমূল্যের দাম, আমি গেছিলাম দোকানে, যাই আমি প্রতিদিনই আমার বাজার করা লাগে, যাই আমি দোকানে শুনলাম যে একটা জিনিসের দাম দেখান, একটা জিনিস, আপনার দোকানে তো 300-400 রকমের মুদি দোকানে মাল আছে, তার মধ্যে একটা মাল দেখান যে এই মালটার দাম কমছে। দেখাইতে পারে না, একটাও দেখাইতে পারে না। তাই বললাম দাম বাড়ছে কি করে, একটার পর একটা নাম বলতেছে, দাম বাড়ছে, কমে নেই একটা দাম। আদতে কখনো কমবে কিনা, কমার কোনো তো সিস্টেম তো বাংলাদেশে নাই। বাংলাদেশে কমার কোনো সিস্টেম নেই, বাংলাদেশে বাড়ার সিস্টেম আছে, কমার সিস্টেম নেই। বাংলাদেশে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই না, অন্যান্য দেশে কিন্তু কমে, দাম বাড়ে কমে, আমাদের দেশে এটা বাড়ে আর কমে না। আমাদের দেশে বাড়ে তো আর বাড়েই, আর কমে না। এমনকি পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও যদি কিছু দাম বাড়ে তাহলে পরে ওইটা একটা আন্দোলন হয়ে যায় অল্প বাড়লেই। আর আমাদের দেশে ডবল হয়ে গেলেও কোনো ব্যাপার থাকে না। এক মুরগির দোকানে দেখলাম পার কেজিতে 33 টাকা লাভ করে, তারপরেও কয় যে তার লাভ হয় না। এবং সে হিসাব করে দেখালো যে সে 50,000 টাকা লাভ করছে। তো যে সরকারি কর্মকর্তা গেছিল তার ওইখানে, সে হিসাব করে দেখালো যে সে 50,000 টাকা লাভ করে প্রতিদিন, তারপরেও কইতেছে তার ব্যবসা খারাপ। এবং সে তর্ক করতেছে, সে মানতেই রাজি না যে সে এটা অন্যায় করতেছে। তো এরকম আমাদের অবস্থা, আমরা আমরা যা করি আমাদের তাই হয়। আমাদের, আমরা তো বাঙালি তো মানুষ হিসেবে ভালো, মানুষ ধর্মভীরু, বাঙালির চরিত্র হিসেবে ভালো, বাঙালির জ্ঞানে গরিমায় ভালো, বাঙালির সব কিছুতেই ভালো। তো ভালোর মধ্যে দু একটা খারাপ ঢুকে যায়। বিশেষ করে রাজনীতিবিদরা তো খারাপ, রাজনীতিবিদরা ভালো এটা তো বলার কোনো অবকাশ নেই। আপনি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই রাজনীতি আর বর্তমান রাজনীতি তো এক না। এখন এই রাজনীতি খারাপ বলে তো দেশের খারাপ বলা যাচ্ছে না যে আমার দেশ খুব খারাপ। হ্যাঁ, আমাদের দেশের কিছু কিছু কালচার আছে যেটা খারাপ, যেমন দাম বাড়লে কমে না, মানে খুব কঠিন, দাম বাড়লে দাম কমানো খুব কঠিন। বিশেষ করে রপ্তানি পণ্যর কিছু হেরফের হয়, কিন্তু স্থানীয় পণ্যের দাম একবার বাড়লে পরে আর কমে না। রপ্তানি পণ্য কিছু কমে, যেমন পেঁয়াজের উপরে ওই যখনই হয় ট্যাক্স বসায় দেয়, এই যে করছে পেঁয়াজের দাম কমাই দিছে। কারণ আমি হলে কী করতাম, অবশ্যই আমি প্রধান হইলে পরে পেঁয়াজের দাম কমাই দিতাম। কারণ পেঁয়াজ একটা উত্তপ্ত জিনিস বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের ভালোবাসা পাইতে হলে তো পেঁয়াজের দাম কমাই দিতে হবে। বাংলাদেশের জনগণ দেখতেছে কিরে আমরা ইলিশ দিয়ে বন্ধ করে দিছি, তারপরেও তারা পেঁয়াজের দাম কমাই দিছে তাদের অর্থনৈতিক টেকনিক্যাল কারণে হয়তো। কিন্তু আমি যদি প্রধান হইতাম তাহলে আমি গবেষণা করে ওইখানে ওইটা বলতাম যে পেঁয়াজের দাম কমাই দেবো বাঙালির ভালোবাসা পাওয়ার জন্য। কারণ তারা তো বুঝে গেছে অনেক কিছু, তাদের তো অনেক কিছুই বোঝা হয়ে গেছে যে বাঙালির সাথে, বাঙালির জনগণের সাথে তাদের সম্পর্ক রাখতে হবে। এটা বুঝে না, এটা খুব ভালো করে বুঝে গেছে যে বাঙালির সম্পর্ক রাখতে হবে বাঙালির জনগণের সাথে। রাজনৈতিক নেতারা বাংলাদেশের কোনো ব্যাপার না, 300, 500, 200 নেতা, হাজার হাজার কোটি টাকা। আওয়ামী লীগের তো যারে ধরতেছে 6,000 কোটিপতি, কার ভালো লাগে? আমাদের মাথার ঘাম পায়ে পড়ে যায় রাত্রি 12টার সময় বক বক করার জন্য বসে লাগে, সারাদিনের সময়ই পাই না। 5 মিনিট 10 মিনিট যাও সময় পাই, অনলাইনে ঢুকি, তার মধ্যেই মনে করেন যে সেই বিরক্তিকর অবস্থা। তাহলে আর বসে বসে হাজার হাজার কোটি টাকার মালিক রে ভাই, এটা কোন লোকের মাথা ভালো থাকে? যার যে ব্যাপক টাকা পয়সা আয় করছে তারই ভালো থাকবে, যে ব্যাপক সুযোগ সুবিধা নিচ্ছে তারই মাথা এখন ভালো থাকবে। তা ভালো এখন তো থাকার কায়দা নেই,
কারণ এখন টাকা পয়সা যদি কেউ আয় করে থাকে, যদি সে ব্যয় করে না থেকে থাকে, মানে আয় ব্যয় যদি সমান না হয়ে থাকে, যদি সে সম্পদ করে থাকে, বিশেষ করে শত কোটি টাকা, হাজার কোটি টাকার পর্যায়ে যদি চলে যায়, তাহলে পরে তো তাদের ধরবে। মানে এখন তো এই বিগত সরকারের আমলে যারা সুযোগ সুবিধা পাইছে তারা হলো একরকম, আর যারা সুযোগ সুবিধা পায় নাই তারা হলো আরেক রকম। পাইলাম না তাই খাইলাম না, মানে আঙ্গুর ফল টক। বিষয়টা এরকম না কিন্তু, কারণ কিছু লোক তো ওটা চায়ও না, ওই একটু নির্ঝঞ্ঝাট জীবনযাপন তো চায়। কিছু লোক তো জানে যে অবৈধভাবে টাকা পয়সা আয় করে খাইলে পরে কিংবা জমাইলে পরে এটার একটা হিসাব দেওয়া লাগবে, এটা বোঝে না। এটা অনেক মানুষে বোঝে। এটা এই জন্য এই ঝামেলার মধ্যে অনেক মানুষ যায় না। সচিবালয় এসে ঘুরলে পরে আমরা পারতাম না কিছু টাকা পয়সা রোজগার করতে। ভাড়া বাসায়, এক বাসায় 10 বছর থাকা লাগে। এই যদি হয় ব্যাপার, তাহলে পরে তো আর হলো না। পানি খাই। আর একটু মধু খাই। তো বকবক করার একটা সমস্যা আছে। বকবক করলে বকবকের মধ্যে ধূমপান করা যায় না। ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার এটা আমার ব্যক্তি জীবনে কিছুদিন টিচার ছিলাম, কিছুদিন মানে 12 বছর একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 12 বছর অধ্যক্ষ ছিলাম। তো সেখানে অনেক ছাত্রছাত্র আছে, তারা যদি দেখে যে আমি সিগারেট খাই, তাহলে তাদের ইচ্ছা হইতে পারে, ও স্যার খায়। এমনিতে এখন দেখি আমার যারা ছাত্রছাত্র ছিল খুব ফ্যাশনেবল এক ধরনের জীবন ছিল, এখনও আছে আমার। মানে মনে করেন বাংলাদেশে পাওয়া যায় এমন সবচেয়ে দামি শার্ট, সবচেয়ে দামি প্যান্ট, সবচেয়ে দামি জুতা। এমনিতে সেন্ট আমি একটা ব্যবহার করি না। এগুলো এগুলো তো ফ্যাশন, সময়ের ফ্যাশনগুলো আমি আমি মানে ব্র্যান্ড আমার একটা ইয়ে আছে যে খালি আমি শুধু জামা কাপড় গায়ে দিই না, ব্র্যান্ডও গায়ে দিই। ব্র্যান্ড আমার দরকার। আমি একটা ব্র্যান্ড মানে প্রেমী মানুষ। তো এই ব্র্যান্ডের যে বিষয়টা, সেই বিষয়টাও জটিল। মনে করেন একটা শার্ট গায়ে দিচ্ছি আমি, আমার সেই শার্টটার দাম 6,000 টাকা। আমি একটা নাম করা একটা প্রতিষ্ঠান থেকে কিনছি, এবং আমি আমার ভাই, আপন ভাই, প্রবাসী যে আমেরিকা থাকে, উনিও ওই 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 ওইটার নাম বলতেছি না, ওইখানকার শার্ট গায়ে দেয়। সে থাকে আমেরিকা, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। আমার তো টাকা পয়সার অভাব আছে, কিন্তু আমার তো ব্র্যান্ড গায়ে না গায়ে দিলে হবে না, ব্র্যান্ড লাগবে আমার। তো ওই ব্র্যান্ডটা কিনি, এবং সে হয়তো ওই ব্র্যান্ডটা 2 মাস পরে তার শার্টটা তারপরে ফেলে দেয়, আর আমার শার্টটা আমি 5 বছর পরি, কারণ ওই ব্র্যান্ডের শার্ট 6,000 টাকা দিয়ে কিনছি। জুতা কিনি 30,000 টাকা দিয়ে। মনে করেন একটা জুতা কিনছি, একটু দামি জুতা। আমি তো হিল, মানে একটু হাই হিল টাইপের জুতা পরি আর কি, একটু বুট জুতা পরি আর কি। তো ওইটা যখন পরি তখন দেখি অনেকে জুতার দিকে তাকায় থাকে। তো একদিন ওই মোটরসাইকেলে যাচ্ছি, তো ঢাকার রাস্তায় তো খুব জাম থাকে। আমার ওই জুতার উপর একজন পাড়া দিছে, আমি আর তেমন কিছু বলিনি। তার একটু পরে ওই জামের মধ্যে মোটরসাইকেল তো বাম পাশ দিয়ে চলে চিকন চিকন, তার আরেকজন ওই জুতার উপরে পাড়া দিছে। তো আমি তারে বললাম যে ভাই, এই জুতাটার দাম, আপনার মোটরসাইকেলের দাম অনেক বেশি, কিন্তু আমার মোটরসাইকেলের দাম আর জুতার দাম সেম।
সে তো চোখ কপালে উঠে গেছে। আদত ঠিকই, সত্যি কথা কিন্তু এটা। জুতার দাম আর মোটরসাইকেলের দাম সেম। এক জোড়া জুতার দাম আর একটা মোটরসাইকেলের দাম সেম বললাম। তো এটা আমি হয়তো 10 বছর পরি একটা জুতা। আর জুতার তো করা যায়, সোল লাগানো যায়। তো ওইটাও আমি লাগাই। কিন্তু ওই ব্র্যান্ড, কারণ ওর উপরে ব্র্যান্ডের নাম লেখা আছে। নামটাও আমি বললাম না এখন। যারা খেয়াল করে তারা দেখবে। অতএব ব্র্যান্ডের যে বিষয়টা, ব্র্যান্ডের একটা তো ব্যাপার আছে। খাবারও একটা ভিন্ন ব্যাপার। খাবারেরও একটা আলাদা ব্যাপার আছে। খাবারও তো অন্যরকম। যদি এক মানুষের মুখে বলে একরকম করে আর একরকম। মনে করেন আমার একজন বন্ধু আছে, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে মানুষের দেখাইতে যে পরিচ্ছন্নতা লাগে, যে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব এটা এটা মানুষ দেখে যেটা, এই পর্যন্ত সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু তার বাসা, তার রুম কিংবা তার খাওয়ার সময় যেটা মানুষ দেখে না, নোংরা আর নোংরা। কিন্তু সে মানুষকে দেখাইতেছে যে সে খুব পরিষ্কার। তার করোনাও হয়েছে, আমার হয় নাই, সেটা অন্য ব্যাপার। কিন্তু তার করোনাও হয়েছে, তার 2বার হয়েছে করোনা। মানে সে হলো এমন মানুষ যে সে ঘর থেকে বেরোনোর সময় হাতের মধ্যে স্প্রে নিয়ে বাইরে, মুখের মধ্যে মাস্ক পরে বাইরে, ব্যাপক আয়োজন করে আসে বাইরে। মানুষ দেখবে যে মাস্ক পরে আছে, বিরাট একজন প্রগতিশীল একজন মানুষ, বিরাট একজন পরিচ্ছন্ন একজন মানুষ। সে মাস্ক পরে থাকে। মাস্ক পরাতে তো একটা টাইমে স্টাইল হয়ে গেল। মাস্ক আমিও পরি প্রয়োজনের সময়, কিন্তু ওই রকম আর কি। ওই খাওয়া দাওয়ার ব্যাপারও কেউ কেউ খুব, মানে চার দোকানে যায় কয় দুধ কম চিনি বেশি লিকার করা, হালকা পাতি আলগা করে মেরে দেন। মানে চা খাবে একটা 5 টাকা দাম, দোকানদারে অর্ডার করবে 5টা, এক চার মধ্যে 5 রকমের মিশেল দিতে হবে। আমার এক বন্ধু আছে, এই যে চা খাই তার সাথে, সে আলগা পাতি মেরে দাও, চিনি দিও না। দুধ চা খায় চিনি ছাড়া, দুধ তো চা কনডেন্স মিল্কের চা, কনডেন্স মিল্কের মধ্যেই তো দুধ দেয়া। আধা চামচ চিনি খায়, ডায়াবেটিস, প্রেশার মেশার ইত্যাদি ইত্যাদি। আধা চামচ চিনি খাইতে ভয় পায়। ভয় পায় না, ওটা সে দেখাচ্ছে। একটু পরে কিন্তু তারা যদি ছানা এনে দেওয়া হয়, আমি দিয়ে দেখছি এরকম ডায়াবেটিস চালার লোকজনরা আধা চামচ চিনি চা খাবে না, 4-5টা রসগোল্লা খেয়ে ফেলবে। আমাদের এলাকায় একটা আছে, মিষ্টির দোকান আছে, খুব নাম করা। তো ওইখানে মেজদা মিষ্টির দোকান। আর মিষ্টির দোকানটার নাম বলে দিই, মিষ্টির দোকানটার নাম হচ্ছে শুক্তারা, বলমারিতে, ওই যে রেস্ট অফিসের সামনে। সেই শুক্তারার যে দাদা মেজদা ছিল, তার হয়েছে ডায়াবেটিস। তো তার দোকানে তো তা আমার সাথে সাথে খুবই বিরাট সম্পর্ক। তার একদিন দেখি হঠাৎ করে টপ টপ করে 2টা চমচম খেয়ে ফেললো। তার দোকানের মিষ্টি তো বিশ্বসেরা। আমি আমেরিকাতে তার দোকানের মনকে মন মিষ্টি পাঠাইছি, খুবই খুবই অসাধারণ মিষ্টি। তো দাদা দেখলাম একটু হালকা টাইপের গরম আছে, টপ টপ করে 2টা খেয়ে ফেলাইলো চমচম। ওদের চমচমটাই স্পেশাল, সব কিছু স্পেশাল। তার মধ্যে আমার দুটো জিনিস পছন্দ, একটা হলো চমচম আর একটা হলো খাসির মাংস তরকারিটা। তো ওই অথচ সে কিন্তু 4 অর্ডার দিতেছে। ডেলিভারি ভাই চা খাবি নাকি? হ্যাঁ খাবো। অর্ডার দিতেছে, এই আমি একটা আর বাইরে একটা, মানে তারটা চিনি হবে না। চমচম কিন্তু 2টা খেয়ে নিচ্ছে। এই হচ্ছে মানে ব্যাপার। এটা এক একজনের ক্যারেক্টার এক এক রকম। তো এই খাবার এক একজনের এক এক রকম খায়। আমাদের নেত্রী যেমন একরকম খাইতো। দেখলাম যে 10টা পাঙ্গাস মাছ তার ইসে ছিল, 10টা না বেশি না কয়টা জানি না। তার তো পুকুরও ছিল, এখানে সে মাছও মারতো। ওইটা এক ধরনের মানে একটা প্রশান্তির একটা জায়গা আছে যে সে তো প্রধানমন্ত্রীর মেয়ে, নিজে প্রধানমন্ত্রী, মন্ত্রীর মেয়ে মন্ত্রী, তার খাওয়া দাওয়া একটু এরকমই হবে। যদিও সে এমনিতে বলতো যে
বার্গার, বর্গার কয়, বার্গারে করলে বর্গার, কাঁঠাল দিয়ে বর্গার হয়, তবে বার্গার, আমরা কই বার্গার, সে কয় বর্গার। দুইটা এই জিনিস আমার তার কাছে খুবই লাগছে যে সে এই গল্পটা কিভাবে বললো যে নমরুদ পয়দা হয়ে গিয়া, নিজের সন্তান সম্পর্কে একজন একটা গল্প বলতেছে যে তার ছেলেরে নমরুদ বলছে। এই গল্প কি কারোর কাছে করা যায় যে আমার ছেলেরে আমাকে নমরুদ বলছে? এটা কেমন হলো না? গল্পটা একটু কেমন হয়ে গেল না? তখন তার ছেলে বাচ্চা ছিল না, তার ওই শিশু ছেলেটার কথা মনে পড়ে নাই, তার ছেলেটাকে নমরুদ বলতেছে সে নিজেই, এবং সে জানতেছে যে এটা নিয়ে ট্রোল হবে, এটা তার ছেলেকে যুগের পর যুগ মানুষ নমরুদ করে খেপাবে, আর তার এই নমরুদের মা করে খেপাবে। এই এই ধ্যান জ্ঞানটা তার ভিতরে থাকা উচিত ছিল। এগুলো না থাকার ও কারণ আছে। বললাম সে মন্ত্রীর মেয়ে, মন্ত্রী আর মন্ত্রীর মেয়ে আলাদা জিনিস। আর মন্ত্রীর মেয়ে মন্ত্রী, তারপরে আবার বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জের মানুষ তো অন্যরকম, অনেক সুন্দর। এখন গোপালগঞ্জের অনেক মানুষই যারা দেখবেন, আমরা তো ফরিদপুরের সাথেই গোপালগঞ্জ, আমাদের গোপালগঞ্জের ফরিদপুরের সাথেই, তো গোপালগঞ্জের মানুষ অনেক সুস্বাস্থ্য হয়, তারা খাবার দাবারের খুব থাকে। গোপালগঞ্জের কই মাছ টই মাছ তো অনেক ভালো হয়, গ্রামীণ যে খাবার টাবার ভালো হয়, এই জন্য তার ফ্রিজের মধ্যে 10টা পাঙ্গাস মাছ থাকতেই পারে। আপনি হয়তো জীবন একটা 10 কেজি ওজনের পাঙ্গাস মাছ কিনে নেয়, কিন্তু একজন মন্ত্রীর মেয়ে মন্ত্রী সে পাঙ্গাস মাছ রাখতেই পারে, ইলিশ মাছ রাখতেই পারে। তার টেবিলে নাকি 10 রকমের খাবার পাক করা ছিল, সে খেয়ে যেতে পারেনি। আর সে নাকি পলায় গেছে, এটা কোনো কথা? সে পলায় গেছে, গেল 2 সবার সামনে পেলেন ওইটা, সে পলায় গেল কিভাবে? তাড়াই দেওয়া হয়েছে যদি বলেন তাহলে পরে ঠিক আছে। একজন ভালো লোককেও তাড়াই দেওয়া যায়, খারাপ লোককে তো যাই। সে পলায়নি, শেখ হাসিনার মেয়ে পলায় না, শেখ হাসিনার মেয়ে বলছি, শেখ হাসিনার মেয়েও পলাবে না, বঙ্গবন্ধুর মেয়েও পলায় না। এটার সে সঠিক, এটা সে সঠিক বলছে, এটা পলায় যায়নি, সে গোপনে রাত্রেবেলা যায়নি, সে দিনের বেলা প্রকাশ্য ঠিক 12টার দিক গেছে, 12টা 30 মিনিটে একেবারে মানে পরিষ্কার মধ্য দিনের মধ্যভাগে গেছে। যাওয়ার পরে একটা বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার। আমি তো এয়ারপোর্ট থেকে শাহবাগ পর্যন্ত গেছি, মানুষ আর মানুষ। তখন যারা এখানে ছিল, এমন কোনো মানুষ ছিল না যে শেখ হাসিনার পক্ষে ছিল। তারে যেভাবে আপনার মিডিয়ায় যেভাবে চিহ্নিত করা হয়েছে, তার যেভাবে ছবি আঁকা হয়েছে, তার নিয়ে যেভাবে গান করা হয়েছে, তার নিয়ে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, এবং সেই তথ্যের সত্যতা প্রমাণ করা হয়েছে। সত্য তো প্রমাণ না পেলে মানুষ বিশ্বাস করে না, গুজব 1 ঘন্টা কান দেয়, তারপরেই তো গুজব মানুষ কান দিয়ে শোনে। এখন অনেকে বলে যে গুজবে কান দিয়েন না। ভাই, তাহলে গুজব যদি ঠিক মতো না শোনেন, তাহলে পরে এটা কী করে বুঝবেন যে এটা গুজব না এটা বাস্তব? ওই জন্য আমার একটা কবিতা আছে, গুজবে দিয়ে রাখো কান, না হলে কিভাবে বুঝবে গুজবে কি আছে বয়ান। বুঝতে পারছেন তো? গুজবে দিয়ে রাখো কান, গুজবে দিয়ে রাখো কান, না হলে কিভাবে বুঝবে গুজবে কি আছে বয়ান। দারুণ না জিনিসটা? অবশ্যই এটা একটু ভাবার দরকার আছে, যে এটা কিন্তু মানুষ ভুল বলে যে গুজবে কান দিও না। তা গুজবে কান না দিলে কি করে বুঝবে যে গুজবটা গুজব না আজব, সঠিক সত্য না মিথ্যা? এটা বোঝার জন্য তো একটা জিনিসটাকে শোনার দরকার আছে, এটা গুজব না গুজবের ভাই, গুজবের কাছাকাছি না পুরো গুজব, এটা তো বোঝার দরকার আছে। তো এই যে বক বক করলাম, এখন এই বক বক আবার ইউটিউবে নেয়, পুরো বক বকই ভিডিওটা নেয়, কিন্তু ফেসবুকে আগে আমি ভিডিওগুলো দিছি ফেসবুকে
1-1.5 ঘন্টার ভিডিও একবারে ডাউনলোড হয়েছে, কিন্তু এখন দেখি ফেসবুকে ভিডিও ডাউনলোড হয় না, এমনকি 15 মিনিটের মতো হয় ফেসবুকে এখন। আমার ফেসবুকে এখন 15 মিনিটের মতো ডাউনলোড হয়, তারপরে আর ডাউনলোড হয় না। ডাউনলোড না হয়ে ওইটা হয় নিজে নিজেই 15 মিনিট হয়ে যায়। 1 ঘন্টার হয়তো আমি দিলাম, ওইটা 15 মিনিট ওইটা হয় ডাউনলোড হয়ে, বাদ বাকি হয় না। এই জন্য ভিডিওগুলো আমি যখন দিই ওই এখন আর ফেসবুকে না দিয়ে আগে ইউটিউবে দিই। ইউটিউবে দিয়ে ওইটাকে রিটার্ন করে আনি, ফেসবুকে আনি, যাতে ওইটা কেউ কেউ দেখে, কেউ কেউ দেখে না। 5 জন 10 জন ওইটাকে লাইক দেয়। যেমন আমার ওই যে ভারত আর আর জিন্না আর নারীকে লাঞ্ছনা দেওয়া আর ওই পোস্টটাতে একজন লাইক দিয়েছে মাত্র। কারণ সেই সাবজেক্টটাই বুঝতেছে না, যে আমি বুঝাই বললাম যে কেন জিন্নাকে, কেন আমি হইলে কেন জিন্নাকে দিয়ে জিন্নার জীবন করতাম। আমি হইলে অবশ্যই আমি মাজার ভাঙ্গার করতাম, মানে রর প্রধান হইলে। আমি ব্যক্তিগতভাবে হইলে আমি আমি তো অবশ্যই মাজার ভাঙার বিপক্ষে, কোনোদিন আমি মাজার ভাঙতে দিতাম না। কিন্তু যেহেতু আমি মানেই আওয়ামী লীগের সাপোর্টার, তাহলে হইলে পরে আওয়ামী লীগের সাপোর্ট করতে হলে নির্বাচন দেরি করাই দিতে হবে 1। 2 নম্বর হলো নারী নির্যাতন করে নারী ভোট কমাই দিতে হবে 2। একটা বিশাল সংখ্যক ভোট কমাই দিতে হবে মাজার কেন্দ্রিক যারা আছে তাদের। 4 নম্বর হলো যে জিন্নার চেতনা উপস্থাপন করতে হবে, যেন যারা জিন্নার বিরোধী তারা যেন আওয়ামী লীগের দিকে যায়, যে আওয়ামী লীগ সরকার থাকতেই তো জিন্নার হয় নাই। এইভাবে বকবক করলাম। এই বকবক করে কোনো লাভ নেই, বকবক করে কোনো লাভ নেই, বকবক করে রাজনৈতিক কথাবার্তা বলে কোনো লাভ নেই। কবিতা নিয়ে কথা বলার সুযোগ সময় আসবে সামনে, আশা করি সামনে আসবে। আর আমি যা বলতে চাইলাম তা যে বলতে পারলাম তাও না। আমি যা বলতে চাইলাম তা যে বলতে পারলাম পুরোটা তাও না। কিছু কিছু কথা আছে যে বলা যায় না, কিছু কিছু কথা আছে যে বলা যায় না, বিভিন্নভাবে কারণ আছে। নৈতিক কারণ আছে, একটা বিদ্বেষমূলক হয়ে যায়, নারী বিদ্বেষমূলক হয়ে যায়। আবার কিছু কিছু কথা আছে ধর্মের প্রতি বিদ্বেষমূলক হয়ে যায়। কিছু কিছু কথা আছে ধর্ম জিনিসটা মানুষ জানেও না, মানুষ এটা বোঝেই না, যে বেটা ছাগল, তুই তো গদে চলে গেছিস। তুই যদি ধরে নিয়ে থাকিস যে কুফরি করতে মাজারে যাওয়া লাগে, আর ইট কাঠ পাথর ভাঙলি পরে সব হয়, তোর তো মাথায় গোবর ভরা ছাগল। এই শিক্ষা দিছে নাকি তোরা, যে মাজার ভাঙলি পরে তুমি অনেক সবের কাম করে ফেললাম, মাজারে যে কুফরি কর লাগে। আরাম জাদা, কাফের কি মাজারে যে কাফের হওয়া লাগে? কাফেরই তো কুফর করে, যে কুফর করে সে তো কাফেরই তো মাজারে যাওয়া লাগে। বেকুবের মতো কথা বললে হবে? বেকুবের মতো কথা বললে তো হবে না। এটা হলো বেকুবের কাজ মাজার ভাঙতেছে। এটাই মেনে নিতে পারতেছি না আমি। ছাত্র জীবনে আমি যে গান লিখি, আমার গান আমি প্রথম দিকে মাজার কেন্দ্রিক লোকসঙ্গীত চর্চা করছি, গবেষণা করছি। আসলে তো আমি গবেষণাই করি, যে যাই করি, যে বিষয় করি, যে কথা বলতেছি, এটাও গবেষণা করতেছি। আমি বলে রাখলাম যে ক্রিকেটে কয়েকজন ইনজুরি হবে, এটাও আমার এক ধরনের গবেষণা। দেখি আমি আমার জ্ঞানটা কত দূর ক্রিকেট জানে। ক্রিকেট নিয়ে তো অনেকে জয় আর পরাজয় বোধ, এর মধ্যে যে একটা মজা আছে, ক্রিকেট খেলার মধ্যে যে অনেক তথ্য আছে, এটাই তো আমরা বুঝতে পারি না। এটাই তো আমাদের প্রয়োজন হয় না। আমাদের খালি জয় হয়েছে কিনা আর বিজয় হয়েছে কিনা এটা শিখে। আমাদের ওই যে হুমায়ুনীয় চিন্তা চেতনা, নুরুদ্দিনের সারা জীবন না কি যেন, ওই যে কি যেন নাম, নূর আসাদুজ্জামান নূর, কেউ কোথাও নাই। এখন সমস্যাটা হচ্ছে কি, একজন হুমায়ুন আহমেদের পরিবারটা নিয়ে একটু চিন্তা করেন, একটা লাস্টে একটু বলে শেষ করে দিই। হুমায়ুন আহমেদ বিয়ে করছে তার ছাত্রীর বান্ধবীকে, হুমায়ুন আহমেদের মেয়ে বিয়ে করছে তার তার বাবার বন্ধুকে। দেখছেন কায় না? মানে
হুমায়ূন আহমেদ, যদিও হুমায়ূন আহমেদ লেখক হিসেবে অত্যন্ত শক্তিশালী, কোনো রাজনৈতিক দল তারে হেলাইতে পারেনি। আওয়ামী লীগ, বিএনপি, সে এক ধরনের ছিল, এক ধরনের মানে তার মধ্যে একটু ছিল, ইসলামী চেতনা ছিল। তার ওই যে একটা নাটক ছিল অয়মায় নাকি যিনি একাধিক বউ আলা, যে বিষয়টা, ওটা তো ইসলাম ওইটা তো স্বীকার করে, কিন্তু অন্যান্য ধর্ম তো আর এটা স্বীকার করে না। একাধিক বউ নিয়ে কাহিনী নাটক, এটা তো হুমায়ূন আহমেদই পারছে, অন্য কেউ হলে তো এটা চিত্রায়নই করতো না। অন্য কেউ হলে তো এই ধারণাটাই ডেভেলপ করে নাই তার মধ্যে। এখন যে সমস্যাটা হয়েছে, হুমায়ূন আহমেদের যে বউ আছে, তার নাম হচ্ছে কি যেন, এই উপন্যাসিকের, এইভাবে বলি গল্পটা, নাহলে নাম ধরে বললে পরে ডিস্টার্ব হয়ে যাবে। এর আগে একটা ভিডিও করছিলাম, সেখানে এই লোকের নাম টাম ধরে, এই উপন্যাসিকের নাম ধরে আমি কিছু বলছিলাম, সেটা দেখলাম যে সেইখানে সাউন্ড দেয় নেই ফেসবুকে, ওই জায়গার সাউন্ডগুলো অফ করে কী যেন করা, সাউন্ডগুলো পাওয়া যায় না। তো এই উপন্যাসিক বিয়ে করছে তার মেয়ের বান্ধবীকে, দ্বিতীয় বিয়ে করছে। আর তার মেয়ে বিয়ে করছে তার বন্ধুকে। মেয়ে বিয়ে করছে বাবার বন্ধুকে, আর বাবা বিয়ে করছে মেয়ের বন্ধুকে। এই পর্যন্ত ওইলে ঠিক ছিল। এখন যে উপন্যাসিক, সে তো মারা গেছে, এখন তার যে দ্বিতীয় ওয়াইফ, সে তো অল্প বয়স। এখন সে এই উপন্যাসিকের ছেলের উপরে চোখ ফেলে কিনা, কি বললাম এটা কি বলা ঠিক হইল? আমি কিন্তু সন্দেহ করি, কিংবা আমি গল্প লিখলে কিন্তু এইভাবে লিখবো। আমি চিন্তা হয়তো এরকম গল্প হইতেও পারে, মানে কমপ্লেক্স যেটা থাকে, তাহলে কেমন হয়, মানে ক্যারেক্টারগুলো যদি সাজানো যায়। সর্বশেষ হলো এই যে তার যে বিধবা স্ত্রী, তিনি তার স্বামীর আগের পক্ষের ছেলের প্রতি দুর্বল। না, এরকম হয়তো না, এরকম নাও হইতে পারে। এটা কি হয় নাকি হওয়া উচিত? এই হচ্ছে ব্যাপার। এইভাবে বকবক করলাম, একটু আস্তে আস্তে বললাম, কারণ আশেপাশের লোকজন জাগলো, আর রাত হয়ে গেছে তো অনেক। দিকে এই দিক দিয়ে দেখেন, ব্যাং ডাকতেছে, ফ্যানটা একটু চালাই দে। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থাকেন। ভালো থাকার কোনো বিকল্প নেই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।